অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সদ্য শপথ নেয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার দায়িত্বে, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ফাউজিল কবির খান বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক ও রেল মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। একাধিক দপ্তর পেয়েছেন আরও 7 উপদেষ্টা। সালেহ উদ্দিন আহমেদকে অর্থের পাশাপাশি বাণিজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর আসিফ নজরুল। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রিজওয়ানা হাসানকে পরিবেশের পাশাপাশি পানি সম্পদ, নাহিদ ইসলামকে তথ্য প্রযুক্তির সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতায় ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই হিসেব ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২৭ দিনের। আন্দোলনের বিষয়ে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। কোটা সংস্কারের দাবিতে জুন মাসের মাঝামাঝি থেকে উত্তাল ছিল বাংলাদেশ। জুলাইয়ের মাঝামাঝি আন্দোলন রূপ নেয় সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানায় জাতিসংঘ। সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতেরও আহ্বান জানায় সংস্থাটি। শুক্রবার আন্দোলনের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। স্থানীয় গণমাধ্যম ও আন্দোলনকারীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতায় ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ৫ ও ৬ আগস্ট ২ দিনে মারা গেছে অন্তত ২৫০ জন। ছাত্র আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘন, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন, গুম, বিচার বহির্ভূত হত্যা ও মত প্রকাশের স্বাধীনতা হরণের সত্যতাও পেয়েছে জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানবাধিকার রক্ষা করাই অগ্রগতি ও জবাবদিহিতার মূল চাবিকাঠি। আমরা আগামী সপ্তাহে ঢাকায় একটি দল পাঠাবো, যারা সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত পদ্ধতি নিয়ে আলোচনা করবে। প্রতিবেদনে শেখ হাসিনা সরকার পতনের পরে কয়েকদিন ধরে চলা সহিংসতায় মৃত্যুর হিসাবও দেয়া হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা চূড়ান্ত নয় বলে প্রতিবেদনে বলা হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দুই সরকার প্রধান। এক্সে মোদী জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার লালকেল্লায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানান মোদী। সে সময় বাংলাদেশের উন্নয়ন ও বিকাশে ভারত সবসময় শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন মোদী। গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট পদত্যাগের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সে পোস্ট করে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূসও। নিউমার্কেট থানার হকার হত্যা মামলায় আলোচিত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব। শুক্রবার বিকেলে জিয়াউল আহসানকে আদালতে তোলে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় নিহত হন হকার শাহজাহান আলী। এই হত্যাকাণ্ডে থানায় মামলা দায়ের করেন শাহজাহানের মা আয়েশা বেগম। সেই মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখায় ডিএমপি। সাবেক এই সেনা কর্মকর্তাকে শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। এ সময় আদালতের অনুমতি সাপেক্ষে জিয়াউল আহসান আত্মপক্ষ সমর্থন করেন। যুক্তিতর্ক শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব। তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়কের দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর ২১ হলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বর্তমানে অনেক ভুয়া সমন্বয়ক ও সহ সমন্বয়ক তৈরি হয়েছে। তারা ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য কমিটিও করছে। তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন সার্জিস। ১৫ই আগস্ট শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বর সহ নানা জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা সমর্থন করে না উল্লেখ করে বলেন, এসব ঘটনা নতুন বাংলাদেশের উদ্যমের সঙ্গে মানানসই নয়। কাউকে ইচ্ছাকৃত বা রাজনৈতিকভাবে হেয় করা যাবে না। পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। এবং দেশের প্রধান ২ রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের কথা ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ব্যাপক সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছেন তারা। সবকিছু ঠিক থাকলে ১ মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি ও সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ক্ষমতায় বসে দেশের মানুষকে শক্ত হাতে দমন করেছেন শেখ হাসিনা। গত ১৫ বছরের এমন পুনরাবৃত্তি আর চান না তারা। প্রতিহিংসা নয়, সকল ধর্মের মানুষ একসাথে মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠনের আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এই আশা ব্যক্ত করেন। ধর্মীয় সংখ্যালঘু নেতাদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব। তার এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। শুক্রবার সন্ধ্যায় গুলশানে মির্জা ফখরুল বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় দুষ্কৃতকারীরা, কিন্তু তারা তা পারবে না। সবাইকে সাথে নিয়ে রেইনবো স্টেট নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি, সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। দেশের ক্রান্তিকালে বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়েছে বলে জানিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, অতীতের কথা ভুলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবেন তারা। একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই মিলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, জবাবদিহি নিশ্চিত এবং মানুষের অধিকার রক্ষার বিষয়েও একমত পোষণ করেন নেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শুক্রবার রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারা। হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের নুরুল হক নূর জানান, খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেছেন, আর আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন। এছাড়া আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। বেগম জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান নুরুল হক। আরও বলেন, বেগম জিয়াকে শেখ হাসিনা সরকার অবৈধভাবে জেলে আটকে রেখে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এ কাজে ভারতও জড়িত বলে অভিযোগ নূরের। তাকে জেলখানায় নিয়ে
বিষ প্রয়োগের মাধ্যমে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তার রাজনীতিকে শেষ করে দেওয়া, এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা ছিল বলে এটা আমি মনে করি না। এটা নিশ্চয়ই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য ভারতেরও একটা সমর্থন ছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে দলটির স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে নাপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির 19 সদস্যের মধ্যে মৃত্যুজনিত কারণে 5টি পদ ফাঁকা ছিল। হাফিজউদ্দিন আহমেদ ও জাহিদ হোসেনের অন্তর্ভুক্তির পর আরও 3টি পদ শূন্য রয়েছে বলে জানান তিনি। এর আগে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করে বলেন, ইয়াহিয়া আইয়ুবের চেয়েও ভয়ানক স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ 3 কোটি টাকা এবং 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। অভিযানে পাওয়া যায় নগদ 3 কোটি 1,10,166 টাকা, 74,400 টাকা দামের 100 টাকার প্রাইজ বন্ড এবং 10,03,306 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। তিনি 2020 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ওই রুমটাতে অনেক টাকা, বস্তা 3-3.5 বস্তা টাকা দেখছি, বা আরও আর জায়গায় মুভ করতে দেয় নাই। তখন আমি বলছি এটা জব্দ তালিকা করেন, এইখানকার সব কিছু আপনি যদি সিটি রিভিউন ব্যয় আপনি জব্দ তালিকা তৈরি করেন। এই টাকা আমাদের সামনে যা করার করেন, ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোল্টা করতেছে, বিভিন্ন রকমেরই। 5-6 জন অফিসার আসলো, লম্বা চূড়া, অনেক সুন্দর, ঠিক আছে। ওরা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো জাস্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একসাথে পদত্যাগের কারণে চলতি মাসের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পদাধিকার বলে কোষাধ্যক্ষই এখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, তবে তিনি বলছেন তাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়নি। বেতন দেওয়ার প্রক্রিয়াটি তাই কিভাবে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন। প্রতিষ্ঠার 72 বছরেও এমন সমস্যায় পড়েনি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য সহ 29 জন প্রশাসনিক কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন 8 আগস্ট। এমন বাস্তবতায় কোষাধ্যক্ষ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা। তবে তিনি জানান, পদত্যাগকারী ভিসি তাকে দায়িত্ব দিয়ে যাননি। এছাড়া হিসাব পরিচালকও পদত্যাগ করায় শিক্ষক কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভাইস চ্যান্সেলর না হলে তো এটা হবে না, অথবা ভাইস চ্যান্সেলর যিনি আছেন, যিনি পদত্যাগ করেছেন, তাকে যদি বলা হয় যে আপনি নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করেন, এইটা যদি কিছু হয় সেটা হয়। এখন এগুলো তো নির্ভর করছে যারা নিয়োগ দেয়, পলিসি মেকিং এ যারা আছে তারাই এটা ঠিক করবে। এতে ঠিক সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষক কর্মকর্তারা। শিগগির বিষয়টির সুরাহা চান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামনের মাসের বেতন কিভাবে পাবে সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। বেতন যদি না হয় তাহলে সামনের মাসে আমার মতো অনেককেই হয়তো বা অন্য উপায়ে টাকা সংগ্রহ করে তার পরিবারের ব্যয় নির্ভর করতে হবে। আইনগতভাবে ট্রেজারার মহোদয় ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন, এটাই তো হবার কথা। উনি নিশ্চয়ই ওনার ব্যক্তিগত উদ্যোগ থেকে এ ধরনের ক্রাইসিস তৈরি করবেন, এমনটি আমি বিশ্বাস করতে চাই না। তবে যদি উনি এটা করেন তাহলে উনি কিন্তু অন্যদের যে পরিণতি হয়েছে ওনাকেও কিন্তু সেই একই পরিণতি ভোগ করতে পারে। সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাসেরও আশা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চলতি অর্থবছরে বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন ডক্টর জাহিদ।
বলেন, কালো টাকা সাদা করার যে সুযোগ এই অর্থবছরে দেয়া আছে তা বাতিল করা হোক। সর্বোচ্চ আয়করের সঙ্গে 5 থেকে 10% জরিমানা যোগ করে সীমিত সময়ের জন্য এই সুযোগ পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। চলতি অর্থবছরের বাজেটে নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর তা নিয়ে তীব্র সমালোচনা হয়। সচল হওয়ার পর পুরোদমে যাত্রী পরিবহন করছে আন্তনগর ট্রেন। আরো জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহী থেকে কয়টি আন্তনগর ট্রেন চলছে আর যাত্রী কেমন হচ্ছে এখন? আন্তনগর ট্রেন গেল বৃহস্পতিবার থেকেই প্রথম দিনে 2টি ট্রেন চলাচল করেছে এবং রাজশাহী থেকে ঢাকা যেটি পদ্মা এবং ধূমকেতু এক্সপ্রেস, এরপর থেকেই কিন্তু পূর্ণাঙ্গ রূপে ট্রেন চলাচল শুরু করছে। রাজশাহী স্টেশন থেকে আজকে যেমন ছেড়ে গেছে, এর মধ্যে মধুমতি এক্সপ্রেস ছেড়ে গেছে, বনলতা ছেড়ে গেছে, সিল্ক সিটি ছাড়ার অপেক্ষায় রয়েছে এবং এরপরে বিকেল 4টায় রয়েছে পদ্মা এবং রাত 11:20 রয়েছে আবার ধূমকেতু ছেড়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে মূলত যেই কারণে ট্রেনগুলো বন্ধ ছিল, বিশেষ করে আন্তনগর থেকে শুরু করে লোকাল, মেইল এবং কমিউটার যে ট্রেনগুলো ছিল, যেগুলো যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এবং রেলের নিরাপত্তার স্বার্থে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, সে যে সংখ্যা ছিল সেই সংখ্যাটি পুরোটাই কেটে গেছে এবং তারা এর আগেও পরীক্ষামূলকভাবে লোকাল ট্রেনগুলো ছেড়েছিল এবং সেই সময় কিন্তু নির্বিঘ্নে ট্রেনগুলো চলাচল করেছে। তারাও তো এবং যাত্রীদের যে নিরাপত্তা, সেটি রেলওয়ে কর্তৃপক্ষ বারবারই একটি কথা বলছিলেন যে যাত্রীর নিরাপত্তা তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন এবং এখানে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও কিন্তু রয়েছে এবং গোয়েন্দা নজরদারি সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ রেল এবং যাত্রী তাদের পরিপূর্ণ নিরাপত্তার বিষয়টি কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বা মাথায় রেখেই কিন্তু তারা এই যে ট্রেন চলাচল সেটি কিন্তু স্বাভাবিক করেছেন। আমরা এর আগেও দেখেছি যে অর্থাৎ সকালে যে 2টি ট্রেন ছেড়ে গেছে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, যে আন্তনগর 2টি ট্রেন দুটিতে আমরা দেখেছিলাম যে কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হয়েছে, সাথে কিন্তু উদ্বৃত্ত বা স্ট্যান্ডিং টিকিট যেটি আমরা বলে থাকি সেইখানেও কিন্তু আমরা দেখেছি যে মানুষ অনেকেই আসন না পেয়েও টিকিট কেটে যাত্রা করেছেন। অর্থাৎ এখানে কোনো শঙ্কার বিষয়টি আমরা দেখিনি এবং যাত্রী সাধারণের সঙ্গে কথা বলেছিলাম, তারা কোনো বিষয় নিয়ে শঙ্কিত কিনা, কারণ সাম্প্রতিক যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উদ্বিগ্ন কিনা। যাত্রী সাধারণ যেটি বলছিলেন যে তারা যেহেতু গেল 2 দিন হয়ে গেছে ট্রেন চলাচল করছে এবং আন্তনগর ট্রেনগুলো নির্বিঘ্নেই চলাচল করছে, যার ফলে কোনো প্রকার শঙ্কা কিন্তু তাদের মধ্যে নেই এবং অনেক উৎসাহ সহকারেই কিন্তু দেখেছি, বিশেষ করে যারা দূরের যাত্রী রয়েছেন বা আন্তনগর ট্রেনের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াত করছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে কিন্তু যাওয়া আসা করছেন। অতএব এখানে বলা যেতেই পারে এবং রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে তাদের এই পশ্চিমাঞ্চল জোন থেকে প্রায় 37 জোড়া ট্রেন প্রতিনিয়ত চলাচল করে থাকে এবং এর মধ্যে যে লোকাল ট্রেনগুলো চলাচল করছে রাজশাহী থেকে রহনপুর, রাজশাহী ঈশ্বরদী এবং রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, এগুলো কিন্তু ট্রেন এখন পর্যন্ত কোনো বাধা বিঘ্ন ছাড়াই চলছে এবং নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত কোনো ট্রেন বন্ধ হয়েছে এই ধরনের কোনো তথ্য কিন্তু রেল কর্তৃপক্ষ কাছে নেই এবং কোনো নাশকতা ঘটেছে এই ধরনের বিষয় কিন্তু উল্লেখ করার মতো নেই। অর্থাৎ বলা যেতে পারে যে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের যে নিরাপত্তা সেটি কিন্তু অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছেন এখন পর্যন্ত বলা যেতে পারে। তবে এই ক্ষেত্রে যাত্রীরা বলছিলেন যে তাদের যে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তাদের যে দাবিগুলো ছিল বা তাদের প্রত্যাশা ছিল যে রেলের সেবার মানটি যদি আর একটু বৃদ্ধি করা যেত, অর্থাৎ এখানে যে রেলের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে যাত্রী সাধারণ বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়টি যদি একটু সজাগ হয়ে থাকেন, সেই সাথে টিকিটের বিষয়টি নিয়েও তারা একটু তাদের কিছুটা ভোগান্তির বিষয় থাকলেও কিন্তু তারা বলছেন যে সর্বোপরি রেল যেহেতু চলাচল শুরু করেছে এতে তাদের যাত্রী যে ভোগান্তি ছিল সেটি দূর হয়েছে, কেননা সবচেয়ে আস্থার যে যাত্রার যে বাহন সেটি কিন্তু রেল হিসাবে পরিগণিত, রেলকেই সবাই সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন। তো সর্বোপরি বলা যেতে পারে রাজশাহীতে নির্বিঘ্নেই রেল চলাচল করছে। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক গণ অভ্যুত্থানের নানা পরিস্থিতি তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছেন কার্টুনিস্টরা। দমন-পীড়ন, হামলা ও হত্যার বিরুদ্ধে কার্টুনের মাধ্যমে কঠোর সমালোচনা করে গেছেন তারা। নামে কিংবা পরিচয় গোপন করে কার্টুনগুলো প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায়। এমন প্রায় 300 কার্টুন নিয়ে শুক্রবার বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামের বিশেষ প্রদর্শনী। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে সরব ছিলেন কার্টুনিস্টরাও।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং গণ অভ্যুত্থানের নানা ঘটনা উঠে এসেছে এই সময়ের কার্টুনে। ছাত্র জনতার ওপর নির্মম হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর একমুখী আচরণের চিত্র এঁকেছেন শিল্পীরা। সাবেক মন্ত্রীদের নানা অযৌক্তিক সিদ্ধান্তের সমালোচনাও উঠে আসে কার্টুনে। এ ধরনের ৩ শতাধিক কার্টুন স্থান পেয়েছে কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কির যৌথ এই প্রদর্শনীতে। আওয়ামী সরকার হয়তোবা এই যে এত শিল্পের বিকাশ বা এত কিছু বলার মাধ্যমে আবার শিল্পীদের গলাও চাপা ধরার চেষ্টা করছিল, যে মানে তাদের সমালোচনা করে কিছু আঁকলেই একটা ভয়, প্রতিবন্ধকতাটা ছিল বলেই চ্যালেঞ্জটা ফেস করছে। শিল্পীরা যেভাবে তাদের নিজেদের এই কণ্ঠস্বরকে কার্টুনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, এটা আগে কখনো হয়নি। এবং এখন আজকে আমরা এটাকে যদি কার্টুনের বিদ্রোহ বলছি, কিন্তু এক অর্থে এটা কিন্তু এক ধরনের গণমানুষের বিজয়কে উদযাপন করা। আর কখনোই এমন দমন পীড়নের সরকার চান না শিল্পীরা। তাদের দাবি পরিপূর্ণ বাক স্বাধীনতা। দেশের সব রাজনীতিককে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান তাদের। কৌশলগুলি জানতে হবে, তাহলে হয়তো আমি খুব বৈরী সময় আমি কারণ রাখতে পারবো, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি জায়গার মধ্যেই আমার মেসেজটা কিন্তু জনগণ টিকিটের পাবে, যেটা আমার কার্টুনের ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু হাসিনাকে আঁকি নাই, আমি একটা স্যান্ড ওয়াচ আঁকছি, উপরে লিখছি কাউন্টডাউন। যে কোনো সময়ে, যে কোনো স্তরে, যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকতায় যদি বাধা দেওয়া হয়, আমি বলবো সেটা স্বৈরাচারী আচরণ। এবং আজকের এই নতুন সরকারও যদি সেই আচরণ করে, তাকে আমি স্বৈরাচার। রাজধানীর প্রান্তপথের দৃকপাট ভবনে প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার স্বাদ গ্রহণের অধিকার শুধু মানুষ নয়, প্রাণীদেরও আছে, অথচ বিনোদনের নামে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এদের। প্রদর্শনীর নামে টাকা তোলা হলেও এসব প্রাণী পায় না পর্যাপ্ত খাবার ও সুচিকিৎসা। চিড়িয়াখানা, পার্কের প্রাণীদের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী গ্রাফিতি অঙ্কন। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর সবগুলো কনক্রিটের দেয়ালই যেন হয়ে উঠেছে প্রতিবাদের ক্যানভাস। নতুন প্রজন্মের হাতে রং তুলিতে ফুটে উঠছে দ্রোহের স্লোগান। রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল স্টেশনের পিলার ও দেয়ালে আঁকা হচ্ছে অস্তিত্ব সংকটে থাকা প্রাণীদের ছবি। সামাজিক আন্দোলনেও প্রাণী অধিকারের গুরুত্ব থাকতে হবে, এমন বার্তা দিতেই এই আয়োজন। এখান থেকে একটা কুকুর চলে যাচ্ছে, আমরা অনেকেই গরম পানি দিয়ে দিই, কোনো দরকার ছিল না। কিন্তু এটা ইভেন কাটা বনে আপনার যদি যে থাকেন, দেখবেন যে ছোট একটা খাঁচার মধ্যে 3-4টা কুকুর রাখে, বিড়াল রাখে, খুবই কষ্টকর তাদের জন্য। আমরা এদের বিরুদ্ধে এই কথা বলতে আসছি। আমাদের স্বাধীনতার সাথে আমাদের পশু পাখি, আমাদের পারিপার্শ্বিক যত জীবজন্তু, গাছপালা আসছে, সবকিছু স্বাধীনতার প্রতিও খেয়াল রাখা উচিত। আরো জোরদার করতে হবে আইনটা। তারপর পুলিশের এখানে আমরা পূর্ণ সহযোগিতা আশা করি, যেন পুলিশ মানে তারা যেন আমরা যখন তাদের কাছে কোনো কেসটা নিয়ে যাব, তখন যাতে তারা সেটা শক্ত হাতে হ্যান্ডেল করে। প্রাণী অধিকার নিশ্চিতে দেশে আইন থাকলেও তা প্রয়োগ নেই। নতুন প্রজন্মের হাতে যে সংস্কারের ধারা শুরু হচ্ছে, সেখানে সব প্রাণীদের সম্মান প্রতিষ্ঠা পাবে, এমন প্রত্যাশা নিয়েই এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। সমাপনী সমাবেশে প্রাণী অধিকার আইনের সংস্কার ও কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনের আহ্বান জানানো হবে। চিড়িয়াখানা এবং কাটাবনের মতো যে অ্যানিম্যাল মার্কেটগুলোতে যে প্রাণীরা মানবেতরভাবে ধারণ করা হয় শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য, সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা আজকে গ্রাফিটি করব। বিগত যে ক্রুয়েলটিগুলো আমরা দেখেছি সারা দেশে, সহিংসতা প্রাণীর প্রতি, পিটিএ মারা, এই যে পিটিএ মারা সংস্কৃতি, সেটাকে আমরা এখানে তুলে ধরব। প্রাণী অধিকার কর্মীদের আশা, পরিবর্তিত বাংলাদেশের সব সংস্কার হবে প্রাণী রক্ষার কথা মাথায় রেখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে 1 মাস ধরে শিশুদের জীবন রক্ষাকারী 3 ধরনের টিকার সংকট। হুমকির মুখে 2.5 লাখ শিশুর স্বাস্থ্য সুরক্ষা। এতে চরম উদ্বিগ্ন অভিভাবকরা। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, অস্থিতিশীল পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হয় এসব বিদেশি টিকা। শিগগিরই সমস্যা কাটিয়ে ওঠার আশা তাদের। শিশুদের মারাত্মক ডিফথেরিয়া, হুপিং কফ ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিবি এবং পোলিও প্রতিরোধে দেয়া হয় আইপিভি টিকা। 0 থেকে 15 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। কিন্তু চট্টগ্রামে অন্তত 1 মাস ধরে কোনো টিকা কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে মিলছে না এসব বিনামূল্যের টিকা। অভিভাবকদের অভিযোগ, এই পরিস্থিতিতে উদ্বেগের পাশাপাশি বেড়েছে দুর্ভোগ।
আমি ওদেরকে বলছি যে কিছু লাগলে আমি দিব, সমস্যা নেই। টিকারে ওনারা বলতেছে জানাবে, কখন দিবে এখন না, এই সমস্যা চলতেছে। টিকা কবে আসবে সেই বিষয়ে না আসলে বলতে পারছেন না। তো পাশাপাশি আমি অন্য জায়গায়ও খোঁজ নিয়েছিলাম, তো সেখানেও বলা হয়েছে যে আসলে টিকার ক্রাইসিস সব জায়গায় আছে। চিকিৎসকরা বলছেন সময় মতো এসব টিকা না দিলে নবজাতক ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাহত হতে পারে। এতে সামান্য ভাইরাসেই আক্রান্তের সংখ্যাও আছে কোমলমতিদের। 3 বা 6 মাস হয়ে যাওয়া বা ভ্যাকসিনের মাঝখানে বাদ দিয়ে যাওয়া, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, যে এটা বাচ্চার ক্ষতি হওয়ার একটু আশঙ্কা থাকছে। চেষ্টা করা উচিত 1 থেকে 1.5 মাসের মধ্যে ভ্যাকসিনগুলো ওনাদের কাভার করে নেওয়া, মানে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। জেলা সিভিল সার্জন জানাচ্ছেন গেল জুন মাসে চট্টগ্রামে এসেছে 20,000 ডোজ টিকা। তবে জুলাই কোনো সরবরাহ না আসায় চাহিদা মেটানো যায়নি। ভ্যাকসিন আসতে বিদেশ থেকে আসতে দেরি হয়েছে বলে এটা কয়েকদিন আমাদের 1-2টা আমাদের হয়তো ডোজ মিস হয়েছে। এখন 1 সপ্তাহ পার হয় নাই। আপনারা পরবর্তী আপনাদের নিকটস্থ কেন্দ্রে যখন ভ্যাকসিন দিতে যাবে তখন ওই ডোজটা দিয়ে দিলে এটা ভ্যালিড ডোজ হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলায় বছরে চাহিদা 2,67,043 ডোজ টিকার, আর মাসে দরকার হয় 21,421 ডোজ। বেসরকারিভাবে প্রতি ডোজের দাম 5 থেকে 7,000 টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়ছে সিসি ক্যামেরার ব্যবহার। সিটি কর্পোরেশন এলাকার পাশাপাশি গ্রাম পর্যায়েও স্থাপন করা হচ্ছে সিসিটিভি। এতে জনবল স্বল্পতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত সম্ভব হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। 448 বর্গ কিলোমিটার বরিশাল মেট্রোপলিটন এলাকায় রয়েছে 4টি থানা ও 4টি ফাঁড়ি। জনবল রয়েছে মাত্র 507 জন। লোকবল স্বল্পতার মধ্যেও জনসেবা নিশ্চিতে বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী 2021 সালে মহানগরের বিভিন্ন পয়েন্টে 264টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এই সহায়তায় এ পর্যন্ত 2 শতাধিক অপরাধের নিষ্পত্তি করা হয়েছে। থানা এলাকায় যত অপরাধ সৃষ্টি হয়, যখন কোনো প্রতারক আসে, যখন কোনো লোক প্রতারকের খপ্পরে পড়ে, তাও আমরা সিসি ক্যামেরা দিয়ে মোটরসাইকেল চুরি, বিভিন্ন চুরি ডাকাতি আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি। সড়ক ব্যবস্থাপনায়ও সহায়তা নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার। জনবলের যে স্বল্পতা, এটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এটা আমরা মেটাতে পারছি। আমার যেখানে আমরা 10 জন লোক দেব, সেখানে আমি একাই কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে বসে মনিটর করে আমি বলে দিচ্ছি যে ওখানে জ্যাম আছে, ওখানে লোক বেশি লাগবে, ওখানে কম লাগবে। মানে প্রযুক্তি আমাকে অনেক হেল্প করছে। অপরাধ দমনে সিটি কর্পোরেশন এলাকায় আরও 420টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে থাকা আরও 3000 সিসি ক্যামেরা যাতে সচল থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে। আমাদের যে 260টা ক্যামেরা রয়েছে, এর সাথে সিটি কর্পোরেশন 420টা, এটা আমরা যদি একটা লিঙ্ক করে একত্রে আমরা নিয়ে আসতে পারি, তাহলে বড় একটা আমাদের যে প্রযুক্তিগত যে সহায়তা, আমাদের যে অবজারভেশন, যেটা ডিজিটাল সার্ভেলেন্স যে বিষয়টা, সেটা আমরা করতে পারছি খুব সহজেই। এছাড়া ব্যক্তি পর্যায়ে যে 3000 ক্যামেরা আমাদের রয়েছে, আমরা তাদেরকেও বিভিন্নভাবে আমরা অ্যালার্ট করছি। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে জেলা পর্যায়েও। এর মধ্যে জেলার 10টি থানা এলাকায় 300 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ লক্ষ্যে কাজ করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে বিনিয়োগ আকৃষ্ট করতে সুশাসন নিশ্চিত করা জরুরি। এজন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নেওয়া যেতে পারে। ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি আর আস্থাহীনতায় গত কয়েক বছর ধরে কমতির দিকে বেসরকারি বিনিয়োগ। 2023-24 অর্থবছরে এই বিনিয়োগ কমেছে জিডিপির 0.67%। গেল জুলাই মাসে ছাত্র আন্দোলন আর কারফিউর প্রভাবে স্থবিরতা দেখা দেয় অর্থনীতিতে। বেশ কিছুদিন আমদানি রপ্তানি আর কারখানায় উৎপাদন বন্ধ থাকে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হবে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। সেজন্য ডলার সংকট, দুর্নীতি, সরকারি দপ্তরে ভোগান্তি আর জ্বালানি সংকট নিরসনে গুরুত্ব দিতে হবে। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এখন অপরিহার্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মূল্যস্ফীতির তীব্রতা আমার কমিয়ে আনতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে যে আমাদের যে যুবকদের ভিতরে যে বেকারত্বের যে হাহাকার আছে, সেটা সর্বপ্রথম কি করে আমরা ব্যাপক আকারে যাতে আমরা একটি ম্যানুফ্যাকচারিং মেড ইন বাংলাদেশ যাতে একটি স্লোগানের মাধ্যমে যাতে ব্যাপক হারে যাতে আমরা চাকরি আমরা যাতে সৃষ্টি করতে পারি। কস্ট অফ ডুইং বিজনেস, এটা একটা বড় জায়গা। এই জায়গাটা যাতে অ্যাড্রেস করা হয় এবং সব কর্মসংস্থান যাতে ঢাকা কেন্দ্রিক না হয়ে সারা দেশব্যাপী যাতে আমাদের কর্মসংস্থানের জন্য এই রিফরমেশনটা দরকার।
দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রপার্টি রাইটস এর এস্টাবলিশমেন্টের মাধ্যমে যাতে আমরা বিদেশি বিনিয়োগ যাতে আমরা আকৃষ্ট করতে পারি, এবং সেই রাজনৈতিক স্থিতিশীলতাটা আমরা দিতে না পারলে কিন্তু বিদেশি বিনিয়োগকারী কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে চাবে না। আমাদেরকে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এটা কিন্তু ইনভেস্টার্সদের জন্য একটা খুব বেশি চ্যালেঞ্জিং এর মুখে ফেলে দেয়। এই জায়গাটা থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ব্যবসা সহজীকরণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে আগ্রহী হয়ে উঠছেন মেহেরপুরের চাষিরা। অল্প সময়ে আর কম খরচে চারা রোপণ করা যায় বলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুরের বেশিরভাগ কৃষি জমিতে এখনো হাতে হাতে ধানের চারা রোপণ করেন চাষিরা। 1 বিঘা জমিতে কাজ করেন 4 জন শ্রমিক, খরচ হয় প্রায় 2000 টাকা। তবে অনেক কৃষক এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে চারা রোপণে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে খরচ হয় 700 থেকে 800 টাকা, সময় লাগে 1 ঘন্টারও কম। হাতে লাগালে যেখানে খরচ হয় 2000 টাকা বিঘি, এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগালে 600 থেকে 700 টাকা দিয়ে ধান লাগানো যায়। 1200 টাকা আমাদের সেভ হয়েছে 1 বিঘা জমি, আর সময় লাগে আধা ঘন্টা। আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান চাষ করলে স্বল্প সময়ে স্বল্প খরচে আমাদের ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে, রাইস প্লান্টার, হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে কৃষক লাভবান হবে, এগিয়ে যাবে কৃষি। লেবার কস্ট যেটা, সেটা থেকেও তারা সাশ্রয় হয়, এবং ভবিষ্যতে যখন ধান কাটা হবে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে, সেখানেও তাদের অনেক ব্যয় সংকোচন হবে, এবং এটা যান্ত্রিকরণ সহজ হবে, কৃষকরা লাভবান হবে। যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের আগে বিশেষ প্লাস্টিকের ট্রেতে করে ধানের চারা দেয়া হয়। 1 সপ্তাহ থেকে 10 দিন বয়সী চারা জমিতে রোপণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের সালনায় পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গত রাত 9:45 দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পড়ে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ আলী মিয়া। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে পদ্মা এক্সপ্রেস। রাতে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।